আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ। আজকে কথা বলবো তোমাদের যে রসায়নের শর্ট সিলেবাস অর্থাৎ এসএসসি 2026-এ যারা পড়াশোনা করতেছো অথবা যারা ক্লাস 9-এ পড়াশোনা করতেছো তাদের অবশ্যই এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমাদের প্রথম দিকের চ্যাপ্টার অধ্যায় 3 পদার্থের গঠন, এই চ্যাপ্টারটার মানে যতগুলো টপিক আছে ম্যাক্সিমাম টপিকই হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এগুলো এমসিকিউতে আসে, আবার ভালো পরিমাণ সিকিউতেও আসে। যেরকম এখানে তুমি সামনে যে কনসেপ্ট ক্লাসগুলো দেবো সেখানে কৌণিক ভরবেগ পাবা, তারপর হচ্ছে তুমি রাদারফোর্ডের মডেল পাবা, বোরের মডেল পাবা, তারপর আরো পাবা আইসোটোপের শতকরা পরিমাণ, আইসোটোপ পাবা। সুতরাং এই টপিকগুলো কিন্তু এই চ্যাপ্টারে খুব বেশি ইম্পর্টেন্ট। তো আজকে যে 5টা টপিক নিয়ে কথা বলবো তোমরা অলরেডি দেখে ফেলছো। তুমি এই কনসেপ্ট ক্লাসগুলো করো, 3টা কনসেপ্ট ক্লাসে আমি এই চ্যাপ্টারটা শেষ করব। ক্লাসের সর্বোচ্চ ডিউরেশন হবে 15 থেকে 20 মিনিট প্রতিটা ক্লাসের। তোমার 1 ঘন্টায় যদি চ্যাপ্টারটা তুমি বুঝে ফেলতে পারো তাহলে আর কি লাগে বলো? তোমার এই চ্যাপ্টারটা 1 ঘন্টায় তুমি গুছাবা, এরপরে খালি প্র্যাকটিস করবা। তুমি এই কনসেপ্ট অনুযায়ী এমসিকিউ সলভ করবা, এই কনসেপ্ট অনুযায়ী সিকিউ গুলো সলভ করবা। আশা করি তুমি কোথাও আটকাবা না ইনশাআল্লাহ। তো দেখো আজকে কনসেপ্ট ক্লাস 1-এ তোমার এখানে কিছু বেসিক জিনিস জানবা যেগুলো এমসিকিউতে এবং সিকিউতেও ভালো কাজে দিবে। দেখো প্রথম যে টপিকটা মৌলিক ও যৌগিক পদার্থ। শুরুতে আমি যদি তোমাকে সংজ্ঞা জিজ্ঞেস করি যে মৌলিক পদার্থ কাকে বলে বা যৌগিক পদার্থ কাকে বলে, এগুলো কিন্তু সংজ্ঞায় আসে, কতে আসে? সিকিউয়ে। সুতরাং তোমাকে এগুলো পারতে হবে। আমি যদি প্রথমে মৌলিক পদার্থ নিয়ে কথা বলি তাহলে দেখো মৌলিক পদার্থ বলতে আমি বোঝাচ্ছি, ধরো আমি একটা এক্সাম্পল দিই যে সোডিয়াম। এখন আমি সোডিয়ামকে যদি ভাঙতে চাই তাহলে আমি কি পাবো? সোডিয়ামই পাবো, তাই না? সোডিয়ামকে ভাঙলে কি পাবো? সোডিয়ামই পাবো। এখানে তো অক্সিজেন পাবো না, এখানে তো আর হাইড্রোজেন পাবো না, সোডিয়ামই পাবো। তাহলে এই যে সোডিয়ামকে ভাঙলে যদি আমি সোডিয়ামই পাই, এটাকে আমি বলবো মৌলিক পদার্থ। এটাকে আমি কি বলবো? মৌলিক পদার্থ। অর্থাৎ সংজ্ঞাটা এখন একটু খেয়াল করো। যেই পদার্থকে ভাঙলে সেই পদার্থই পাওয়া যায়, আর কোনো কিছু পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। অর্থাৎ যেই পদার্থকে ভাঙলে শুধুমাত্র সেই পদার্থই পাওয়া যায় তাকে মৌলিক পদার্থ বলে। এখন তোমাকে যদি প্রশ্ন করি যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থ হচ্ছে যেই পদার্থকে ভাঙলে 2 বা 2 এর অধিক মৌল পাওয়া যায় তাকে আমরা যৌগিক পদার্থ বলি। এখন একটু খেয়াল করো, আমি এখানে লিখলাম যে সোডিয়াম ক্লোরাইড। কি লিখলাম? সোডিয়াম ক্লোরাইড লিখলাম। এই সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে তুমি কি কি পাবা? সোডিয়াম পাবা প্লাস ক্লোরিন পাবা, পাবা না? সোডিয়াম আর ক্লোরিন পাবা। তার মানে কি এটা একটা যৌগিক পদার্থ। এই যৌগিক পদার্থকে আমি ভাঙার পর আমি 2টা কি মৌল পেয়েছি। তার মানে কি একটা পদার্থকে ভাঙলে যদি 2 বা 2 এর অধিক মৌল পাওয়া যায় তাকে আমরা যৌগিক পদার্থ বলি। আশা করি তুমি এই 2টা জিনিস ইজিলি বুঝতে পারছো। এই টপিকটা তোমার এখন ক্লিয়ার। এখন এখানে কিছু বেসিক কনসেপ্ট আছে। আমাদের এই পৃথিবীতে বর্তমান পর্যন্ত আমাদের 100 কয়টা মৌল আবিষ্কৃত হয়েছে? আমরা জানি যে বর্তমান পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। কয়টা? 118টা মৌল আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে তোমাকে জানতে হবে 98টি হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? প্রকৃতিতে পাওয়া যায়। আর 20টা কোথায় তৈরি হয়েছে? এই 20টা তৈরি হয়েছে, 20টা পাওয়া যায় রাসায়নিক ল্যাবে, কেমিস্ট্রি ল্যাবে আর কি। আর ধরো এই যে গেল 118টা মৌল, এই 118টার মধ্যে 98টা প্রকৃতিতে পাওয়া গেছে, 20টা পাওয়া গেছে রাসায়নিক ল্যাবে বা আমি যদি বলি কেমিস্ট্রি ল্যাবে, অর্থাৎ রাসায়নিক ভাবে আবিষ্কার করা হয়েছে। এরপর যদি আমি আরো বলি স্পেসিফিকলি 26 ধরনের মৌল পাওয়া যায় আমাদের শরীরে, পাওয়া যায় মানব দেহে। এই টোটাল কনসেপ্ট গুলো তোমাকে জানতে হবে। কেন? এইগুলা থেকে তোমার এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। যেরকম প্রকৃতিতে কয়টা মৌল পাওয়া যায়? 98টা। রাসায়নিক ল্যাবে বা কেমিস্ট্রি ল্যাবে কতগুলো মৌল আবিষ্কৃত হয়েছে? 20টা। তারপর কয় ধরনের মৌল মানব দেহে পাওয়া যায়? 26 ধরনের মৌল মানব দেহে পাওয়া যায়। এগুলো বোর্ডে আসা কোয়েশ্চেন, এগুলো তোমার জানতে হবে। চলো নেক্সট টপিকে চলে যাই, যে পরমাণু এবং অণু। এখন এই যে পরমাণু, খেয়াল করো, এইখান থেকেই তুমি একটু বোঝার চেষ্টা করো যে সোডিয়াম এটা কি একা আছে না? একটাই তো। এখানে তো 2টা না বা 3টা না। আমি যদি বলতাম Na2 অর্থাৎ 2টা সোডিয়াম, এটা তো আমি বলতেছি না, শুধু সোডিয়াম বলতেছি। শুধু সোডিয়াম যদি হয় তাহলে একটা কি, এটা পরমাণু। আর আমি যখন এখানে সোডিয়াম 2 লাগাই দিব তখন এটা হয়ে যাবে অণু। যেরকম ধরো আমি যদি বলি H2O, এটা কি? এই H2O পুরোটা একটা অণু। এখন আমি যদি শুধু H2 বলতাম, এটাও কি একটা অণু। কেন এটা অণু? কারণ কি 2টা হাইড্রোজেন আছে। এক কথায় যদি তোমার
যদি তোমার আমি পরমাণু বলি, অর্থাৎ পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক। পরমাণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক। যদি আমি বলি এই যে সোডিয়াম, এটা কি একটা পরমাণু? এটা কি একটা পরমাণু? সোডিয়াম কি একা একটা আছে, সুতরাং এটা কি একটা পরমাণু। আর আমি যখন অণু কথাটা বলবো, তখন সে একাধিক মৌলের সাথে যুক্ত হয়ে যে যৌগটা গঠন করবে, তখন আমি তাকে সমষ্টিকভাবে কি বলবো? অণু বলবো। যেরকম এখানে দুইটা হাইড্রোজেন মিলে H2 তৈরি হয়েছে, সেটাকে আমি অণু বলতেছি। একটা পানি হয়েছে H2O, সেটাকে আমি অণু বলতেছি। সুতরাং অণু এবং পরমাণু কি সেটা তুমি বুঝতে পারছো। এই সংজ্ঞাগুলো খুব বেশি আসার মানে আসে আবার আসেও না, সুতরাং তুমি জাস্ট খালি একটু পড়ে নিবা সংজ্ঞাগুলা, এগুলো মনে থাকার মতো সংজ্ঞা। নেক্সট আমরা যদি যাই যে মৌলের প্রতীক এবং সংকেত। মৌলের প্রতীক এবং সংকেত কি? দেখো এই যে সোডিয়াম আমি বলতেছি না, মূলত তুমি এটা কি দিয়ে প্রকাশ করবা? যেরকম Na দিয়ে প্রকাশ করছো, Na দিয়ে সোডিয়ামকে প্রকাশ করছো, এই প্রকাশটাই মূলত কি? মৌলের প্রতীক। অর্থাৎ পরমাণুর ক্ষেত্রে তুমি যে প্রকাশটা ঘটাবা সেটা হচ্ছে কি? প্রতীক। আর যখন আমি তোমাকে বলবো যে এই যে H2O, এটা কি একটা সংকেত। অর্থাৎ তোমাকে আবার দেখাই জিনিসটা, এখানে যদি আমি বলি শুধু সোডিয়াম, হ্যাঁ Na সোডিয়াম, এই সোডিয়ামটা কি একটা প্রতীক। আর আমি যখন বলবো সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে কি? সংকেত। কিসের সংকেত বলো তো? খাবার লবণ। সোডিয়াম ক্লোরাইডটা কি? খাবার লবণ, তাই না? খাবার লবণ না সোডিয়াম ক্লোরাইডটা? খাবার লবণ। তাহলে এই সোডিয়াম ক্লোরাইডটা একটা সংকেত। অর্থাৎ যখন তোমার একটা যৌগ গঠন করবে, তখন যেই আহ, জিনিসটা দিয়ে আমি তাকে চিহ্নিত করব, তখন সেটাকে আমি বলবো সংকেত। আর যখন একটা পরমাণুকে আমি বলবো যে সোডিয়াম বা হাইড্রোজেন, তখন আমি তাকে যেটা দিয়ে প্রকাশ করবো সেটা হচ্ছে প্রতীক। এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমাকে জানতে হবে। তাহলে ল্যাটিন ভাষা থেকে যদি আসে, এই যে আমরা Na, না, আমরা দেখতেছি এটা না, কিন্তু আমরা উচ্চারণ করতেছি হচ্ছে সোডিয়াম। আমরা উচ্চারণ করতেছি সোডিয়াম। কেন? কারণ এটা ল্যাটিন ভাষা থেকে আসছে। কোন ভাষা থেকে আসছে? ল্যাটিন ভাষা থেকে আসছে। এই যে Na, এই Na তে কি মানে কি মিন করে তোমাকে জানতে হবে না? এটা অবশ্যই জানতে হবে। এই যে Na, এটাতে মিন করে নেট্রিয়াম। কি? নেট্রিয়াম। অথচ আমরা পড়তেছি কিন্তু সোডিয়াম। হ্যাঁ, ইংলিশে এটাকে আমরা কি বলতেছি? সোডিয়াম। বাট এটা যখন ল্যাটিন ভাষা থেকে আসছে, তখন এটাকে আমরা বলি নেট্রিয়াম। এটাকে আমরা কি বলতেছি? নেট্রিয়াম। যার কারণে আমরা জানি যে একটা পরমাণুর যে প্রতীকটা, সেটা আসে প্রথম দুইটা অক্ষর থেকে অথবা একটা অক্ষর থেকে। যদি আমি বলি যে হাইড্রোজেন, 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 এই যে এইচ দিয়ে আমরা হাইড্রোজেনকে প্রকাশ করি, একটা অক্ষর নিছি। আবার দেখো এই যে সোডিয়াম অর্থাৎ নেট্রিয়াম, এখান থেকে আমি শুধু Na-টাকে নিছি। কেন Na-টাকে নিছি? কারণ ওই যে আমার একটা নাইট্রোজেন আছে যেটা N দিয়ে প্রকাশ করি। সুতরাং আমি কি নেট্রিয়াম বা সোডিয়ামকে আমি কি N দিয়ে প্রকাশ করতে পারবো? একটা তো হয়েই গেছে অলরেডি, নাইট্রোজেন। সুতরাং এটা আমি নেট্রিয়াম দিয়ে প্রকাশ করব এবং Na দিয়ে প্রকাশ করি সোডিয়ামকে। আশা করি এই যে প্রতীক এবং সংকেত জিনিসটা তোমার কাছে ক্লিয়ার। নেক্সট দেখো পরমাণুর সাংগঠনিক কণা। পরমাণুর সাংগঠনিক কণা থেকে তোমার এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। এখানে 3 স্টার দিয়ে দিতে পারো। 3 স্টার কেন আমি 3 স্টার দিলাম? কারণ তোমার এই জিনিসগুলো জানতে হবে। ওইখানে দেখবে একটা বক্স আছে, ওই বক্সে দেয়া দেখবা যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলোর চার্জ, প্রকৃত আধান, মানে আধান মানিত চার্জ, প্রকৃত ভর, হ্যাঁ, তারপর হচ্ছে ভর, সবকিছু এখানে দেওয়া আছে ওই চার্টের মধ্যে। এই জিনিসটা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ অনেক সময় আসে ইলেকট্রনের প্রকৃত ভর কত, বা ইলেকট্রনের ভর কত, প্রোটনের ভর কত। হ্যাঁ, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। তো তোমাকে আমি একটু জিনিসগুলো দেখাই দিচ্ছি। প্রোটন, নিউট্রন, তোমরা তো জানো কোনটাকে কি দিয়ে প্রকাশ করা হয়। যেরকম আমি যদি বলি ইলেকট্রন, ইলেকট্রনকে ই মাইনাস দিয়ে প্রকাশ করা হয়, প্রোটনকে আমরা পি, ছোট হাতের পি দিয়ে প্রকাশ করি, এবং নিউট্রনকে ছোট হাতের এন দিয়ে প্রকাশ করি। এই প্রকাশটা তোমাদের জানতে হবে। এগুলোর ভর যদি আমি চিন্তা করি, এগুলোর ভর দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রকৃত ভর, আর একটা হচ্ছে তোমার কি আপেক্ষিক ভর। এখন প্রকৃত ভরটা কি আর আপেক্ষিক ভরটা কি, এটা তোমাকে বুঝতে হবে। অর্থাৎ প্রকৃত ভর যদি আমি বলি, যে ইলেকট্রনের যদি আমি ভর বলি 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রনের প্রকৃত ভর। আর ইলেকট্রনের যদি আমি আপেক্ষিক ভর বলি, ওইটাকে আমি বলবো জিরো। কি বলবো? জিরো। আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর কত? জিরো। এখন প্রকৃত ভরটা কি আর আপেক্ষিক ভরটা কি? দেখো প্রকৃত ভর হচ্ছে, অর্থাৎ ওর ভর হচ্ছে এটা 9.11 ইন্টু 10⁻28। দেখো -28 পাওয়ার, মানে কত কম, এর ভর কত কম। যার কারণে এত অল্প ভর এর যে ইলেকট্রনকে তাই
আপেক্ষিক ভর হিসেবে জিরো ধরা হয়। জিরো মানে কি? শূন্য, মানে কিছুই না, মানে এতই হালকা সে যে তার ভরকে, আপেক্ষিক ভরকে জিরো ধরা হয়। এখন আপেক্ষিক কি জিনিসটা দেখো, আমরা এই আপেক্ষিক নিয়ে অনেক পড়াশোনা করব ইন্টারমিডিয়েটে, এবং হচ্ছে এসএসসি লেভেলেও তো পড়তেছই, এবং আমাদের লাইফে যা কিছু ঘটতেছে সবই কি এই আপেক্ষিক ভাবে ঘটতেছে। অর্থাৎ কোনো কিছুর কোনো নিশ্চয়তা নাই, সিউরিটি নাই, বা ফিক্সড কোনো ভ্যালু নাই। যেরকম আমি যদি বলি এই যে 9.11, এইটা দেখো এতই নগণ্য যে এটাকে আমি বলতেছি জিরো, এতই নগণ্য যে এটাকে আমি জিরো বলতেছি, প্রকাশ করতে পারতেছি জিরো দিয়ে। যার কারণে এই সবকিছু কি আপেক্ষিক বা ধরে নেওয়া। হ্যাঁ, আমরা যে এই যে বলি না যে আমরা স্থির অবস্থায় থাকি অনেক সময়, কিন্তু আমরা কেউ কিন্তু স্থির না। এটা পুরাটাই ধরে নেওয়া যে আপেক্ষিক। আমরা আপেক্ষিক ভাবে সবাই কিন্তু চলমান। হ্যাঁ, পৃথিবীর সাপেক্ষে, সূর্যের সাপেক্ষে, সবকিছু মানে পুরা গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সাপেক্ষে আমরা সবাই কি একটা চলমান। সুতরাং আমরা কিন্তু কখনোই বলতে পারবো না যে আমরা স্থির আছি, বা আমরা একটা সময় কি বলবো জড়ো হয়ে স্থির অবস্থায় আছে, আমরা বলতে পারি না। সব সময় আপেক্ষিক জিনিসটা কাজ করে। সুতরাং আপেক্ষিক সম্পর্কে তোমরা ইন্টারমিডিয়েটে যা বিস্তার পড়াশোনা করবা, কারণ ম্যাক্সিমাম পড়াশোনায় কি আপেক্ষিক। তো খেয়াল করো, প্রোটনের যে প্রকৃত ভর 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম, যেটাকে আমরা আপেক্ষিক ভাবে ধরে নিই 1। কি ধরে নেই? 1। দেখো কারণ কি, এই যে 1, তাই না, এটা কি প্রকৃত ভর লিখতেছি, প্রকৃত ভর, আর হচ্ছে কি আপেক্ষিক। নিউটনের প্রকৃত ভরটা কি? 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটাকে আমি আপেক্ষিকভাবে 1 ভর ধরে নিচ্ছি। কারণ আমরা এই প্রকৃত ভর এবং আপেক্ষিক ভর বিষয়টা জানলাম। এখন আমাদেরকে জানতে হবে যে এগুলোর মধ্যে চার্জ আছে, চার্জ। এখন চার্জটা কি? দেখো নিউটনের যে চার্জ, চার্জটাকে যদি আমি বলি, নিউটনের চার্জ কত বলতে পারবা? তোমরা একটু বইয়ে যাবা, তোমাদের বইয়ের 40 পৃষ্ঠায় একটা চার্ট আছে সুন্দর করে, ওই চার্টে তোমরা দেখবা যে সবগুলাই দেওয়া আছে। তোমরা একটু বলতে পারবা যে নিউটনের চার্জ কত? কমেন্ট করে জানলে অবাক হবা যে নিউটনের চার্জ হচ্ছে জিরো। নিউটনের চার্জ কত? জিরো। এটা হচ্ছে প্রকৃত চার্জ, প্রকৃত। আর যদি আপেক্ষিক চার্জ বলি, আপেক্ষিক চার্জ আবার তোমার কত বলো তো? তোমার আপেক্ষিক চার্জও কি? জিরো। সুতরাং নিউটন হচ্ছে জিরো। নিউটন মানে কি? নিউট্রাল, মানে জিরো, একেবারে জিরো। এখন দেখো প্রোটন, প্রোটন নিয়ে যদি একটু কথা বলি, এই প্রোটন আবার একটু প্লাস চার্জ। কি চার্জ? প্লাস চার্জ। প্লাস কত? 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। কুলম চার্জের একক কি বলতো? চার্জের একক হচ্ছে কুলম, যেটাকে আমরা প্রকাশ করি সি দিয়ে, কুলম। চার্জের একক কুলম। এখন দেখো এই যে ইলেকট্রন আছে না, ইলেকট্রনের চার্জ আবার নেগেটিভ, মাইনাস। এই যে এই মানটা প্লাস না, এটারই নেগেটিভ হচ্ছে ইলেকট্রন। অর্থাৎ মাইনাস কত? মাইনাস 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম, সি দিয়ে প্রকাশ করে। তার মানে এই যে চার্জগুলো তোমার কি জানতে হবে, চার্জগুলো জানতে হবে। এবং এদের যে আপেক্ষিক চার্জ, দেখো নিউটনের আপেক্ষিক চার্জ হচ্ছে +1, +1, আর ইলেকট্রনের আপেক্ষিক চার্জ হচ্ছে -1। আপেক্ষিক চার্জগুলো পড়তে হবে। এইগুলো তোমার এমসিকিউতে আসার মতো। সুতরাং এই জন্যই আমি তোমাকে এই জিনিসগুলো একটু দেখাইলাম, একটু খালি একটু ফিল দিলাম যে না, একটু দেখো এগুলা আসার মতো প্রশ্ন, এগুলো মনে রাখতে হবে। এখন বলবা যে ভাই কিভাবে মনে রাখবো, এগুলো তো একটু কঠিন। দেখো কঠিনের কিছুই নাই। দেখো এখানে খালি মনে রাখবা যে প্রকৃতগুলা আর হচ্ছে কি প্রকৃত চার্জগুলা। এখন আপেক্ষিক গুলা কিভাবে মনে রাখবা? এখানে +1 ছিল তাই +1 আপেক্ষিক, এখানে -1 ছিল শুরুতে, -1 আপেক্ষিক। এখানে দেখো ইলেকট্রনের ক্ষেত্রে মনে রাখবা এর ভর এতই নগণ্য যে এটার আপেক্ষিক ভর হচ্ছে 0। এরপর যদি প্রোটনের কথা বলো +1, এবং নিউট্রনের কথা বলে +1, মানে 1 ভর। এটার ঠিক আছে, কিন্তু এই নিউট্রনের আবার চার্জ কত? 0। আপেক্ষিক চার্জ কি? 0। সবই 0। বাট এখানে চার্জগুলো কি প্লাস আর মাইনাস, যার কারণে আপেক্ষিক চার্জ 1, -1, আর আপেক্ষিক চার্জ +1। এটি মনে রাখা ইজি। এখন দেখো আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইলেকট্রনের ক্ষেত্রে দেখো তো, -11 ইন্টু 10⁻⁻28 গ্রাম না তার প্রকৃত ভর। এইটা আবার কি জানো? অপশনে দিয়ে দেয় 9.11 ইন্টু 10⁻31 কেজি। বুঝছো? এই কেজিতে দিয়ে দেয়। এখন তোমরা তো কনফিউজ হয়ে যাও, ধরো অপশনে আরো 3টা থাকে কেজি, তাহলে কেজিতে কোনটা হবে, তাই না? এই যে দেখো -28 না, এটার থেকে যদি তুমি 3 ঘর বাড়ায় দাও কত হয়? 31 না? 3 ঘর বাড়ানি মানে কি তুমি জানো? একের পর 3টা শূন্য, 1000 বাড়ানো, মানে 1000 মানে কি? কেজি। 1000 গ্রামে কি কেজি? তা না, এখানে গ্রামে ছিল না, তাহলে 1000-এ কি কেজি হয়? এই যে কেজিতে কনভার্ট করার জন্য 3 ঘর আরো পিছাইতে হয়। যেরকম -28 ছিল, -31 বানাই দিস, আরো ছোট বানাইছে। বুঝতে পারছো? কারণ কি গ্রাম থেকে কেজিতে নিলে কি জিনিসটা আরো ছোট হয়ে যাবে, জিনিসটা মানটা। সুতরাং এই যে 31 কেজিতে অপশন থাকলে তোমার এটাই হচ্ছে অ্যান্সার।
এগুলো ভুল করা যাবে না, এগুলো পারতে হবে। আজকের লাস্ট টপিক দেখো, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। মনে রাখবা পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো? একটি মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত যে প্রোটন সংখ্যা তাকে আমি বলবো পারমাণবিক সংখ্যা। এখন ভাই জিনিসটা কি? প্রোটন সংখ্যায় যদি হয় পারমাণবিক সংখ্যা, তার মানে তুমি বুঝতেছো একটা পরমাণুর যদি প্রোটন সংখ্যা থাকে 2, তার মানে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। এখন এটাকে কিভাবে প্রকাশ করে আমরা একটু দেখি। দেখো সোডিয়াম দিয়ে তোমাকে এক্সাম্পলটাই দিচ্ছি। দেখো কয় নম্বর মৌল সোডিয়াম বলো তো? 11 নম্বর মৌল, তাই না? 11। এবং এর ভর সংখ্যা কত? 23। এবং এই যে ধরো সোডিয়াম, এটা কি আমি একটা মৌল লিখছি যেখানে তার পারমাণবিক সংখ্যা লিখছি এবং তার ভর সংখ্যা লিখছি, অর্থাৎ কোথায় কোনটা লিখতে হয় সেটা তোমাকে বুঝতে হবে। এই যে আমরা এই জায়গায় যেটা লিখছি সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। আর এই যে এটা আমি লিখছি এটা হচ্ছে ভর সংখ্যা। আর এই ভর সংখ্যা মানে কি তুমি জানো না? যে এই ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। অর্থাৎ আমি যদি বলি এখানে আমার পারমাণবিক সংখ্যা, একটু আগে কি শিখে আসছে সংজ্ঞাটা, যে কোনো মৌলের পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে অবস্থিত যে প্রোটন সংখ্যা তাকে তার পারমাণবিক সংখ্যা বলে। তাহলে এই যে পারমাণবিক সংখ্যা আমি এটাকে বলতেছি, এই 11টাই কি তার প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা আমি জানি 11। এখন আমার প্রশ্নে বললো নিউট্রন সংখ্যা কত? এই সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত? তুমি ভর সংখ্যা কত দেখছো? 23। তুমি ভর সংখ্যা সমান সমান জানো প্রোটন প্লাস নিউট্রন, তাহলে ভর সংখ্যার জায়গায় তুমি 23 বসায় দাও। 23 বসায় দাও, বুঝতেছো কিনা? ভর সংখ্যার জায়গায় তুমি 23 বসাইছো। সমান সমান কি? সমান সমান প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা কত পাইছো? 11। লেখো 11। এখন তোমার নিউটন সংখ্যা তো তোমার জানা নাই, জানতে হবে, বের করতে হবে। তাহলে নিউটনটাই তুমি বের করবা। তাহলে নিউটনটাকে রাখো। এখন খেয়াল করো, নিউটনটাকে এই পাশে রেখে জাস্ট খালি 11টাকে ওই পাশে পাঠায় দাও। প্লাস আছে, ওই পাশে কি হবে? মাইনাস। তাহলে 23 মাইনাস 11 ইকুয়ালস টু নিউটন। এখন সুতরাং নিউটন তুমি কত পাইছো বলো তো? 23 থেকে 11 চলে গেলে কত থাকে বলো তো? 12 থাকে না? 12 যোগ 11 কত? 23। এই যে 12 হচ্ছে সোডিয়ামের নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা বের করা সহজ না? সহজ, কিন্তু নিউটন সংখ্যা বের করা সহজ। এখন যদি তোমাকে বলে নিউটন সংখ্যা দেওয়া আছে, প্রোটন সংখ্যা দেওয়া আছে, ভর সংখ্যা বের করো, ভর সংখ্যা তোমার বের করতে পারবা। আবার ধরো প্রোটন সংখ্যা দেওয়া নেই, নিউটন সংখ্যার ভর সংখ্যা দেওয়া আছে, তখন তুমি প্রোটন সংখ্যা বের করতে পারবা। সো এগুলো তোমার কাছে এখন কি ইজি। নেক্সট দেখো ভর সংখ্যা। এই যে ভর সংখ্যা সম্পর্কে তোমাকে জানাই দিলাম, এই যে 23, এটা কি ভর সংখ্যা। আর এটা কি? তোমার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। মনে রাখবা এই যে পি দিয়ে প্রকাশ করে প্রোটন, নিউট্রনকে প্রকাশ করে এন দিয়ে, আর হচ্ছে ইলেকট্রনকে ই মাইনাস দিয়ে প্রকাশ করে। মনে রাখবা পি সমান সমান ই মাইনাস, অর্থাৎ কি প্রোটন সংখ্যা যত থাকবে ইলেকট্রন সংখ্যাও তত থাকে। যেরকম সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11, ইলেকট্রন সংখ্যাও কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। আবার এই পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা 11। অর্থাৎ তিনটা জিনিস সমান থাকে, প্রোটন, ইলেকট্রন, পারমাণবিক সংখ্যা, এই তিনটা জিনিসই কি সমান থাকে। একটা পরমাণুতে বা একটা মৌলের তিনটা জিনিস সমান, প্রোটন, ইলেকট্রন আর হচ্ছে পারমাণবিক সংখ্যা। ভর সংখ্যা কি, পারমাণবিক সংখ্যা, তারপর সবকিছু মোটামুটি তুমি শিখে ফেলছো। এখন দেখো এই যে সোডিয়াম আমি এখানে লিখছিলাম 11 আর এখানে লিখছিলাম 23। এখন প্রশ্ন জাগে না এই জায়গায় কি বসে ভাইয়া, এই জায়গায় কি বসে ভাইয়া? অনেক সময় আমরা দেখি যে সোডিয়াম এখানে ধরো কি, সোডিয়াম কি করে? ইলেকট্রন গ্রহণ করে না ত্যাগ করে? সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা থাকে, সুতরাং সে ত্যাগ করতে চায়, ত্যাগ করলে হয় প্লাস, তাই না? তাহলে এখন সে যদি প্লাস করতে চায় অর্থাৎ তার থেকে একটা বের করে দিতে চায়, তাহলে সেই ধনাত্মক চার্জে ইয়া হয়। এই যে চার্জ সংখ্যাটা এখানে লেখা হয়। আর এই যে এখানে কয়টা মৌল, ধরো এখানে আমি 2 লিখলাম, তার মানে কি সোডিয়াম 2টা। কয়টা সোডিয়াম? 2টা সোডিয়াম। যেরকম আমরা লিখি না অনেক সময় যে H2O, এখানে এই যে 2টা কি মানে 2টা হাইড্রোজেন আছে, সংখ্যাকে প্রকাশ করে। তার মানে কোথায় কি প্রকাশ হয় সেটা তুমি বুঝে ফেললা। মোটামুটি তোমার এই 5টা টপিকও তোমার ক্লিয়ার হয়ে গেল। এরপর নেক্সট ভিডিওতে আরো 5টা টপিক নিয়ে কথা বলবো। রাদারফোর্ডের মডেল নিয়ে কথা বলবো, নিলস বোরের মডেল নিয়ে কথা বলবো, এরপর হচ্ছে আইসোটোপ, তারপর হচ্ছে কৌণিক ভরবেগ, সবকিছু নিয়ে মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ করে দেবে ইনশাআল্লাহ। তো নেক্সট ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।